হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। যারা প্রথমবারের জন্য এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আপকামিং এসএসসি পরীক্ষার জন্য পরবর্তী সময়ে আমাদের অনেক ভিডিও আসতে থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন সেখানে নোটিফিকেশানে গিয়ে অল করে রাখতে হবে, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আসবে নোটিফিকেশান পেয়ে যাবে। আচ্ছা, আজকের ভিডিওটা আমরা আলোচনা করব অনলাইনার রিভিশন কোশ্চেন পার্ট 2, কারণ আমরা গতদিন পার্ট 1 কমপ্লিট করেছিলাম এবং পার্ট 1-এ আমরা কমপ্লিট করেছিলাম 20টি কনসেপ্ট অনলাইনার রিভিশন, এবং তার সঙ্গে সেই রিলেটেড বেশ কিছু আসার মতো পরীক্ষায় আসার মতো এমন কিছু টপিক, সেগুলোর একটা রিভিশন বা সেগুলোর একটা কানেকশান আমরা প্রত্যেকটা কোশ্চেন বা প্রত্যেকটা রিভিশন অনলাইনার রিভিশন কোশ্চেনের সঙ্গে আমরা কানেক্ট করেছিলাম। ওকে, তাহলে আজকে আমরা শুরু করছি পার্ট 2, কারণ পার্ট 1-এ আমরা বলেছিলাম যে যারা পার্ট 2 চাই তারা যেন একটু রেসপন্স করে যে পার্ট 2 বলে। আজকে আমরা পার্ট 2 সে কারণেই নিয়ে এসেছি কারণ বেশ কিছু জনের রেসপন্স পেয়েছি, সবার রেসপন্স পাইনি। একটা ভিডিওতে যদি মিনিমাম 10%, যতজন দেখছে তার যদি 10% রেসপন্স না আসে তাহলে পরের ভিডিওটা করার জন্য এনার্জি সত্যিই আসে না। কারণ একটা ভিডিও করতে কমপক্ষে সেই ভিডিওটার পিছনে 2 থেকে 2.5 ঘন্টার একটা ইনভেস্টমেন্ট থাকে। সেই টাইম ইনভেস্টমেন্টটা তখনই ওর্থ ইট মনে হবে যখন বিপরীত দিক থেকে ফিডব্যাক আসবে। আর সেই ফিডব্যাকটা শুধুমাত্র কমেন্ট নয়, যারা কমেন্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তাদেরকে বলবো অন্ততপক্ষে একটা ভিডিওতে লাইক তো করা যায়। যদি মনে হয় যে হেল্পফুল তাহলে অবশ্যই লাইক, আর যদি হেল্পফুল না মনে হয় ডিসলাইক করার অপশানটাও কিন্তু আছে। ওকে, শুরু করছি আজকের পার্ট অনলাইনার রিভিশন কোশ্চেন পার্ট 2। আজকে আমরা আলোচনা করব 20 থেকে 40টা। আমরা 20 পর্যন্ত আলোচনা হয়েছে, 21 থেকে 40 আজকে আমরা আলোচনা করব 21 থেকে 40। প্রথমেই বলি সংস্কৃতাইজেশন, যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি, আর বাংলায় বলে থাকি আমরা সংস্কৃতায়ন। আচ্ছা, এই ধারণাটি কে প্রদান করেছেন? আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে এই ধারণাটি খুব বিখ্যাত একজন সমাজতাত্ত্বিক শ্রীনিবাস এই ধারণাটি প্রয়োগ করেছেন। সংস্কৃতায়ন কি? লোয়ার কাস্ট ইমিটেটিং আপার কাস্ট, মানে বিশেষ করে আমাদের তিনি দেখিয়েছেন এটা কি, এটা দেখানোর চেষ্টা করেছেন যে লোয়ার কাস্ট আমাদের জাত ব্যবস্থার হায়ারার্কি মেনটেন করতে গিয়ে বা হায়ারার্কির একদম নিচুতে যারা রয়েছে তারা সমাজের অপেক্ষাকৃত তাদের থেকে উঁচু স্থানে যারা রয়েছে তাদের কালচারকে অনুকরণ করে তাদের সমকক্ষ হওয়ার প্রচেষ্টাকেই আমরা সংস্কৃতায়ন প্রক্রিয়া হিসেবে অভিহিত করি। এটা নিয়ে আমরা জানি যে প্রথমে ব্রাহ্মণাইজেশন রেখেছিলেন, পরবর্তীতে তিনি দেখলেন না শুধুমাত্র ব্রাহ্মণদেরকে নয়, প্রত্যেকের ঠিক পরবর্তী বা তার থেকে একটু আপার কাস্ট যারা রয়েছে তাদেরকে তাদের রীতিনীতিকে অনুকরণ করার চেষ্টা করছে। তো এই যে পার্টটা, যে পরবর্তীতে তিনি ওই ব্রাহ্মণাইজেশন চেঞ্জ করে সংস্কৃতায়ন প্রক্রিয়া নাম দিলেন। এবং এমএন শ্রীনিবাসের এখানে এমএন শ্রীনিবাস ডিরেক্টলি আমাদের সিলেবাসে কিন্তু নেই, এটা সোশ্যাল মোবিলিটির পার্সপেক্টিভে আমাদের কিন্তু দেখে রাখতে হবে যে সংস্কৃতায়ন কিভাবে সোশ্যাল মোবিলিটি এনেছিল। আমরা জানি সচলতা কি, মর্যাদার পরিবর্তন, তাই তো, সামাজিক মর্যাদার যে চেঞ্জেস, এই সংস্কৃতায়ন মানেই কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু সামাজিক সচলতার পার্টটা আমরা দেখতে পেয়েছিলাম। ওকে, তাহলে এমএন শ্রীনিবাসের এই পার্ট এবং এমএন শ্রীনিবাসের আরেকটা কনসেপ্ট দেখে রাখতে হবে কাস্টের পরিপ্রেক্ষিতে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। ডোমিনেন্ট কাস্টের উপর একটা ভিডিও আছে অলরেডি, দেখে নিতে পারো, আমাদের চ্যানেলে আপলোড করা আছে। দ্বিতীয় পার্ট চলে আসছি এমএন শ্রীনিবাসেরই আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এটাও এই দুটো প্রক্রিয়ার কথা অ্যাকচুয়ালি সামাজিক পরিবর্তন প্রসঙ্গে বলেছিলেন। তার একটা বিখ্যাত গ্রন্থ সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থে তিনি দেখিয়েছিলেন যে বেশ কিছু প্রক্রিয়া রয়েছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা মডার্ন ইন্ডিয়াতে সামাজিক পরিবর্তন, সোশ্যাল চেঞ্জ দেখতে পাই। তো এই ওয়েস্টার্নাইজেশন হলো একটা প্রক্রিয়া, যার বাংলাকে আমরা বলে থাকি পশ্চিমীকরণ। এই পশ্চিমীকরণ এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ওয়েস্টার্ন লাইফস্টাইল, ওয়েস্টার্ন ভ্যালুজ আমরা শিখেছি। বিশেষ করে এখানে তিনি দেখিয়েছিলেন যে ব্রিটিশরা যে সময় আমাদের ভারতবর্ষে রাজত্ব করেছে, তাদের সেই রাজত্ব করাকালীন আমরা ওয়েস্টার্ন লাইফস্টাইল এবং ভ্যালুজটা কিন্তু শিখেছি। হু কয়েন দি টার্ম কালচারাল ল্যাগ? কে? উইলিয়াম অকবার্ন, তাই তো, উইলিয়াম অকবার্ন 1922 খুব সম্ভবত, এটা আমার খুব সম্ভবত নয়, 1922 ঠিকই আছে। এবং তার বিখ্যাত একটি গ্রন্থ সোশ্যাল চেঞ্জ, এই গ্রন্থে কিন্তু এই কালচারাল ল্যাগ
বা যার বাংলা আমরা বলে থাকি সংস্কৃতির বিলম্বন, এই সংস্কৃতির বিলম্বন কথাটি তিনি ব্যবহার করেন। এটার মূল বক্তব্য কি, যে আমাদের সোসাইটিতে দুই ধরনের কালচার আছে। কি কালচার? একটা হচ্ছে মেটেরিয়াল, একটা নন মেটেরিয়াল। এই নন মেটেরিয়াল আর মেটেরিয়াল দুটো কালচার একসঙ্গে যাচ্ছে না, এগোচ্ছে না, বা একসঙ্গে ডেভেলপড হচ্ছে না। আমরা তেমন দেখি যে মেটেরিয়াল কালচার যত দ্রুত এগোচ্ছে, যত দ্রুত ডেভেলপ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, নন মেটেরিয়ালের ক্ষেত্রে ততটা হচ্ছে না। যেমন আমাদের চিন্তা ভাবনা নন মেটেরিয়াল, এটা খুব সহজে পরিবর্তন হয় না। তার ফলে এই দুটোর মধ্যে, অথচ টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে, যে আমরা টেকনোলজিকে অ্যাডাপ্ট করছি, অথচ সেই টেকনোলজিকে, মানে টেকনোলজি অনেকটা এগিয়ে গেছে। আমি 5G ফোন ব্যবহার করছি, অথচ আমার মোবাইলে এই সময়ে দাঁড়িয়ে আমার কাছে ফোনপে নেই। কেন? এই যে চিন্তা ভাবনা, এটাই হচ্ছে কালচারাল ল্যাগ। যে আমি 5G ফোন ব্যবহার করছি, অর্থাৎ টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার চিন্তা ভাবনা চেঞ্জ হয়নি, বা আমার চিন্তা ভাবনার আপগ্রেডেশন হয়নি। যে ফোনপে বা গুগল পে, আমি ভাবছি ফোনপে গুগল পে সেফ নয়, ওকে, তার ফলে আমি ব্যবহার করছি না। তার ফলে কি আমার চিন্তা ভাবনার যে পরিবর্তন, সেটা সময়ের সঙ্গে সঙ্গে হয়নি। হ্যাঁ, এটা অনেকেই, আমরা এখনও কিন্তু অনেককেই দেখি ফোনপে গুগল পে ব্যবহার করে না, বিকজ অফ ইনসিকিউরিটির কোনো প্রশ্ন নেই। আমরা যদি ভুল করি তবেই আমাদের অ্যাকাউন্ট খালি হবে, তাছাড়া কিন্তু খালি হবে না, তাই না? তারপর, হোয়াট ডাজ গ্লাস সেলিং মিন ইন ব্যারিয়ার ফর উইমেন্স প্রমোশন? বিশেষ করে এটা ফেমিনিস্ট পার্সপেক্টিভে আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, এবং এটা কি, যে আমরা সমাজতত্ত্বে কী বলে থাকি, যে এটাকে অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল ইনইকুয়ালিটির একটা পার্ট হিসেবে দেখা হয়, জেন্ডার ডিসক্রিমিনেশনের একটা পার্ট। যে ওয়ার্ক প্লেসে জেন্ডার ডিসক্রিমিনেশন চলছে, যে একটা উইমেনের ক্ষেত্রে তার প্রমোশনের যা যা কন্ডিশন দরকার, যা ক্রাইটেরিয়া ফুলফিল করার দরকার, সমস্তটা ফুলফিল করার পরেও দেখা যাচ্ছে তারা সেটা অ্যাচিভ করতে পারছে না। এটাকে বলা হচ্ছে গ্লাস সিলিং, ওকে। এবং আমরা সমাজতত্ত্বে এটাকে বিশেষ করে ফেমিনিস্ট থিওরি, হ্যাঁ, ফেমিনিস্ট থিওরিতে বা অর্গানাইজেশনাল সোশিওলজিতে এটা কিন্তু যে পাওয়ারের আনইকুয়াল অ্যাক্সেস হিসেবে দেখা হয়, ওকে। চলে আসছি পরের পার্টে। হোয়াট ডাজ ডাবল বার্ডেন? ডাবল বার্ডেন কি? ওমেন হ্যান্ডেলিং বোথ জব অ্যান্ড হাউস হোল্ড ওয়ার্ক। যে জব করার পরে বাড়িতে এসে তাকে হাউস হোল্ডের যে কাজকর্ম তাকে করতে হচ্ছে, ওকে, এটা ওমেন বার্ডেন হিসেবে বলা হয়। হোয়াট ইজ এইম টু SHG? SHG কি? SHG হচ্ছে সেলফ হেল্প গ্রুপ, তাই তো? এই সেলফ হেল্প গ্রুপ কি? সেলফ হেল্প গ্রুপ হচ্ছে বিশেষ করে নারী ক্ষমতায়ন এবং মাইক্রো ক্রেডিটের জন্য দেওয়া হয়, যে অল্প সুদে ঋণ দিয়ে তাদের নারীদেরকে ক্ষমতায়ন করার একটা প্রচেষ্টা করা হয় এই SHGর মধ্য দিয়ে, সেলফ হেল্প গ্রুপ। ইন হুইচ ইয়ার পক্সো অ্যাক্ট ওয়াজ এনঅ্যাক্টেড? খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাক্ট, যেটা পক্সো অ্যাক্ট বলি আমরা। 2012-তে এই আইন পাশ হয়। এই আইনের ফুল ফর্ম কি? পক্সো আইনটি অ্যাকচুয়ালি বলা হয় যে 18 বছরের নিচে যৌন নির্যাতন এবং যৌন হেনস্থা বা পর্নোগ্রাফি থেকে সুরক্ষা দেওয়ার জন্য প্রণীত হয়েছিল এই আইন, ওকে। এই আইনের, আচ্ছা, এর ফুল ফর্মটা দেখে রাখতে হবে, হ্যাঁ, পক্সো অ্যাক্টের ফুল ফর্মটা দেখে রাখবে। তো এরপর আসছে আমরা, হোয়াট ইজ ফুল ফর্ম অফ ICDS? ICDS এর পূর্ণরূপ কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, ওকে। ICDS এটা কি হয়েছিল? এটা শিশু পুষ্টি, বিশেষ করে শিশু পুষ্টি এবং গর্ভবতী মায়েদের যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যর ওপর, সেই স্বাস্থ্যকে দেখভাল করার জন্য কিন্তু ICDS হয়। ICDS এর সালটা একটু দেখে রাখতে হবে এখান থেকে, হ্যাঁ। খুব সম্ভবত এটা 1975-এ ইন্ট্রোডিউস হয়েছিল। আচ্ছা, হোয়াট ইজ দি RTE অ্যাক্ট অ্যাবাউট? RTE কি? রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন। এই রাইট টু এডুকেশনটা আমরা কি বলছি? এডুকেশন, সরি, হ্যাঁ, রাইট টু এডুকেশনে আমরা কি বলছি? যে ফ্রি এডুকেশন, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর 6 to 14 ইয়ার্স। এবং এটা 2009-এ ইন্ট্রোডিউস হয়। এটা কেম ইন এফেক্ট, মানে শুরু হয়েছিল 2010 থেকে। সেখানে অনেক জায়গায় 2010 সাল দেওয়া থাকতে পারে, তো সেটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। 2009-এ এটা অ্যানাউন্স হলেও শুরু হয়েছিল 2010-এ। তাহলে এডুকেশনকে এই আইন অনুসারে একটা ফান্ডামেন্টাল রাইটস, একটা মৌলিক অধিকার হিসেবে দেখা হয়। এবং 21-এর A
এই আর্টিকেলে কিন্তু এই RTE রাইট টু এডুকেশন অ্যাক্টের কথা বলা হয়। এই অর্থাৎ এই এখানে মনে করা হয় যে এই অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকটা শিশুর বিনামূল্যে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটা শিশুর বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করতে হবে এবং এটা একটা মৌলিক অধিকার। ওকে, এবং সংবিধানের 21A অনুচ্ছেদে আমরা দেখতে পাই। আচ্ছা, হোয়াট ডাজ MGNREGA গ্যারান্টি কি? এটার ফুল ফর্ম কি? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ওকে, প্রথমে কি ছিল? প্রথমে ছিল NRGA। হ্যাঁ, এই NRGAটা পরবর্তীতে কিন্তু নাম চেঞ্জ হয়ে এটা হয়। তাহলে এটা 100 দিনের কাজকে কি করেছিল? 100 দিনের কাজকে সুনিশ্চিত করে। MGNRGA 100 দিনের কাজকে সুনিশ্চিত করে। নেক্সট RTE দেখলাম, এটা কিন্তু RTI হচ্ছে কি? রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটা 2005-এ ইন্ট্রোডিউস হয়। হোয়াট ইজ পঞ্চায়েত রাজ? পঞ্চায়েত রাজের এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা বেসিক্যালি এই যে কোশ্চেনগুলো দেখছি আমাদের ইন্ডিয়ান সোসাইটির লাস্ট পার্ট থেকে, হ্যাঁ, ইন্ডিয়ান সোসাইটির লাস্ট পার্ট থেকে কিছু এক্সপেক্টেড বা বলা যেতে পারে কিছু এগুলো থেকে কিন্তু ভীষণ পরীক্ষাতে আসার প্রচণ্ড চান্সেস কিন্তু আছে। এর মধ্যে থেকে একটু দেখে রাখতে হবে, এগুলো পারলে নোট করে রাখতে হবে। আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের সময় খুব কম, তো সেই সময়ের মধ্যে আমাদের যারা খুব অল্প সময়ে প্রস্তুতি নিতে চাইছো, আমাদের সেই রকমভাবে একটা কোর্স স্ট্রাকচার করা হয়েছে। যারা ইন্টারেস্টেড তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। চার্জেস রাখা হচ্ছে 3500 টাকা। এর মধ্যে সমস্ত কোর্সে আমাদের পাওয়া যাবে সমস্ত সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস এবং একটা স্পেশাল স্টাডি ম্যাট, যেটা শুধুমাত্র আমাদের যারা কোর্স বাই করছে তাদের জন্য একটা স্পেশাল স্টাডি ম্যাট রাখা হয়েছে। আর আরেকটা বিষয়, যারা শুধুমাত্র মক দিতে চাও, আমাদের অনলি সোশিওলজি অ্যাপে শুধুমাত্র মক দেওয়ার জন্য আমরা একটা ব্যাচ বা একটা পার্ট রেখেছি, যেখানে যারা শুধুমাত্র মক দিতে চাও তারাও কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে। সেখান থেকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবে বা ফোন করে জেনে নেওয়া যেতে পারে যে কি ফেসিলিটিস আছে মকে। আমাদের অনলি সোশিওলজি অ্যাপের মধ্যে একদম অনলাইন যেমন মক হয়, ঠিক সেমভাবেই আমাদের অনলি সোশিওলজি অ্যাপের মধ্যে লিঙ্ক থাকবে, সেখান থেকে কিন্তু মক দেওয়া যাবে। ওকে, অর্থাৎ এই যে পার্টটা, যারা এই 3500 টাকার অনলাইন কোর্স অ্যাভেল করতে চাইছো না, যে আমার বেস রয়েছে, আমার ক্লাসের প্রয়োজন নেই, আমি যা বই আছে সেগুলো ব্যবহার করে পড়ে আমি মকটা দিয়ে আমি আমার নলেজকে টেস্ট করতে চাই, সেটা করা যেতে পারে। ওকে, এই অপশানটা কিন্তু আমরা রেখেছি যে শুধুমাত্র মক কেউ চাইলে নিতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় যে এখানে আমরা কিন্তু শুধুমাত্র স্টাডিমেট, কোর্সের বাইরে কেউ যদি শুধু স্টাডিমেট নিতে চাই, আমরা সেই অপশানটা কিন্তু রাখিনি, কারণ আমরা এটা শুধুমাত্র আমাদের এই কোর্সের মধ্যে যারা রয়েছে তাদের জন্যই এই স্টাডিমেটটা বিল্ড আপ করা হয়েছে। আচ্ছা, হোয়াট ইজ পঞ্চায়েতি রাজ? পঞ্চায়েতি রাজের এই পার্টটাও খুব গুরুত্বপূর্ণ। 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে হয়েছিল এবং সালটা কত? 1992। তারপরে চলে আসছি নীতি আয়োগ প্ল্যানিং, এই যে প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করেছিল কে? নীতি আয়োগ। কতই? 2015-এ। বিশেষ করে যখন আমাদের নেক্সট যে কারেন্টলি যে বিজেপি সরকার যখন প্রথম আসে, তাই তো, মানে যখন প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী, ফার্স্ট প্রধানমন্ত্রী যখন হলেন, সেই সময় এসে এই পরিবর্তন এসেছিল। হুইচ আর্টিকেল গ্যারান্টি RT অ্যাক্ট? আমরা অলরেডি এটা বললাম, আর্টিকেল 21A-তে আমরা দেখি। হোয়াট ডাজ SC/ST অ্যাক্ট 1989 এইম টু প্রিভেন্ট? এদের কাজ কি প্রিভেন্ট করা? কাস্ট বেস অ্যাট্রোসিটিসটাকে তারা প্রিভেন্ট করছে। হোয়েন ওয়াজ NCW ন্যাশনাল কমিশন ফর উইমেন ফর্মড? কত সালে? 1992। মনে রাখতে হবে, এটাও কিন্তু এই দুটি পার্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, নীতি আয়োগ এবং NCW। ওকে, এরপর আসছি হাউ মেনি গোলস আর SDG? SDG কি? SDGs মিনস হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওকে, এটা 2015-তে হয় এবং এখানে 17টা গোল রাখা হয় এবং
30-এর মধ্যে এই গোলগুলিতে পৌঁছানোর একটা কথা এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে বলা হয়। কি গোল? এই 17টা গোল আমাদের জানার প্রয়োজন নেই, বিশেষ করে আমাদের যে সিলেবাস তার সঙ্গে যেগুলো কানেক্টেড আমরা কয়েকটা পার্ট এখানে রেখেছি। যেমন প্রথম পার্ট, হুইচ এসডিজি গোল ইজ জেন্ডার ইকুয়ালিটি, এটা আমাদের সিলেবাস এবং সাবজেক্টের সঙ্গে ভীষণ লিঙ্কড আপ। তো সেক্ষেত্রে পার্টিকুলার সিলেবাসের সঙ্গে কানেক্ট রয়েছে বলে আমি এই পার্টটা রেখেছি। এবং আরেকটা পার্ট দেখে রাখা যেতে পারে, নো পভার্টি, 1 নম্বর গোল। দেখো, নো পভার্টি যদি থাকে তাহলে হাঙ্গার থাকবে না, অর্থাৎ মানুষ যদি দরিদ্র না হয় তাহলে মানুষ ক্ষুধার্ত থাকবে না। 3 নম্বর চলে আসলো, মানুষ যদি ক্ষুধার্ত না হয়, মানুষ যদি ঠিকঠাক খাবার পায়, পুষ্টিযুক্ত খাবার পায়, তাহলে তার হেলথ এবং ওয়েলবিং হবে। এটা হলো 3 নম্বর গোল। এবং 3 নম্বর গোল, যদি স্বাস্থ্য ভালো থাকে, তাহলে এটা মনে রাখার জাস্ট উপায় বলছি, হ্যাঁ, স্বাস্থ্য ভালো থাকে তাহলে কোয়ালিটি এডুকেশন সে নিতে পারবে। কোয়ালিটি এডুকেশন নিল, আর কোয়ালিটি এডুকেশন নিলে সেই ব্যক্তি বা সেই পার্টিকুলার সোসাইটিতে আমরা দেখব জেন্ডার ইকুয়ালিটি থাকবে, ইনইকুয়ালিটিটা আসবে না। এটা 5টা গোল। গোল হচ্ছে 17টা আছে, তার মধ্যে আমি বলবো নো পভার্টি 1 নম্বর গোল, 2 নম্বর গোল এবং 5 নম্বর গোল। আচ্ছা, কোয়ালিটি এডুকেশনটাও রাখতে হবে, 4, 5 এই কয়েকটা গোল একটু মুখস্থ রাখতে হবে। ওকে, তারপর চলে আসি হোয়াট ডাজ ডিজিটাল ডিভাইড। এই শব্দটা এখন আমরা খুব ব্যবহার করি, যে আমরা বিশেষ করে ফেস করেছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ একটা সময়ে, যেই সময় ডিজিটালি আমরা বা ডিজিটাল যে পার্টটা, ইন্টারনেট পার্টটা আমাদের কাছে খুব প্রয়োজন হয়েছিল। যেমন 2021-এ বা বলতে পারি আমরা করোনার টাইম পিরিয়ডে, করোনার সময়। তো আনইকুয়াল অ্যাক্সেস টু টেকনোলজি কিন্তু সমানভাবে আমরা অ্যাক্সেস করতে পারিনি করোনার সময় থেকেই কিন্তু আমরা ফার্স্ট অনলাইন এডুকেশনে আসার কথা ভাবি। আজকে যে আমি অনলাইন এডুকেশনে পড়াচ্ছি, এটা আমি কখনোই হয়তো পসিবল হতো না যদি না করোনা আসতো। কারণ করোনার ওই সময় আমি তখন একটা কলেজে পড়াতাম, বেসিক্যালি সেখানে সেই কলেজটা একটু রুরাল এরিয়াতেই। তো সেখানে কি ছিল, স্বাভাবিকভাবেই তাদের ক্ষেত্রে অনলাইন এডুকেশনটা যখন করোনার সময় অনলাইনে পড়ানোর কথা বলা হলো, তো তখন সেখানে গুগল মিটে কিন্তু এই যে গুগল মিটে ক্লাস নিতে পারতাম না, তার ফলে আমরা হোয়াটসঅ্যাপে ভয়েস করে ক্লাস নিতাম। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে আমি পাঠাতাম, একটা করে তারা শুনতো, তারা রেসপন্স করতো, তারপর আমি আবার আরেকটা ভয়েস পাঠাতাম। এভাবে ক্লাস নিয়েছি। কেন? কারণ ইন্টারনেট এত স্লো যে সেখানে গুগল মিট কখনোই চলবে না। ওকে, তো এই যে ডিজিটাল ডিভাইড, যে আনইকুয়াল অ্যাক্সেস, কিন্তু আমরা যদি কম্পারেটিভলি একটু আরবান সোসাইটির কথা বলি, সেখানে কিন্তু আমরা এই টেকনোলজির যে ল্যাক, সেটা কিন্তু আমরা ফিল করি না, কারণ এখানে উন্নত টেকনোলজি এবং ইন্টারনেট কানেকশনও অনেক বেটার। ওকে, এটা হলো ডিজিটাল ডিভাইড, আনইকুয়াল অ্যাক্সেস, টেকনোলজির আনইকুয়াল অ্যাক্সেসটাকে আমরা ডিজিটাল ডিভাইড বলছি। হোয়াট ইজ দ্য এইম অফ সোশ্যাল অডিট? সিম্পল, ট্রান্সপারেন্সি ইন পাবলিক স্কিম। প্রত্যেকটা পাবলিক স্কিমের ট্রান্সপারেন্সিটা কতটা আছে, স্বচ্ছতা কতটা আছে, সেটা দেখার জন্যই সোশ্যাল অডিট হয়। ওকে, এই হচ্ছে আমাদের 20টা কনসেপ্ট, যে 20টা কনসেপ্টের মধ্য দিয়ে আমাদের পার্ট 2 শেষ হলো। এবার নেক্সট পার্টগুলিতে আমরা এমসিকিউ আলোচনা করব, যেগুলো ইংলিশ টার্ম ব্র্যাকেটে দেওয়া থাকবে, কিন্তু আমরা বেঙ্গলিতে আলোচনা হবে। ওকে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ফার্স্ট টাইম ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা যদি মনে হচ্ছে হেল্পফুল, তাহলে অবশ্যই বাকিরা যারা আছে তাদের সঙ্গে শেয়ার করো, আর একটা কমেন্ট করে জানিও, তাহলে পরবর্তী ভিডিওটা করার ক্ষেত্রে আমার এনথুটা বেশি আসবে বা এনার্জিটা পাবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকে শেষ করছি এখানেই।